21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাস, স্বজনদের সন্তোষ, বিএনপির আনন্দ র্যালি। শেখ হাসিনার আমলে বছরে গড়ে 16 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে, শ্বেতপত্র কমিটির প্রতিবেদন পেশ। বাংলাদেশ নিয়ে ভারত সহ বিশ্বজুড়ে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে, পররাষ্ট্র উপদেষ্টা। প্রশাসনকে রাজনীতি ও দুর্নীতিমুক্ত করার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন, বাদ পড়বে ক্যাডার শব্দটি। আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান, স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুর এবং উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 49 আসামি সবাইকে খালাস দিয়েছে হাইকোর্ট। যে প্রক্রিয়ায় দ্বিতীয় দফায় অভিযোগপত্র দেয়া হয়েছিল এবং বিচার হয়েছিল তা আইনসম্মত না হওয়ায় এবং আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে না পারায় তাদের খালাস দেয়া হলো বলে রায়ে উল্লেখ করা হয়। এদিকে রায়ে ন্যায় বিচার পেয়েছেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী এবং তাদের স্বজনরা। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা উপলক্ষে রোববার সকালে আদালতে আসেন আসামিদের স্বজন এবং তাদের আইনজীবীরা। সকাল 11টায় রায় ঘোষণা শুরু করেন বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ। সংক্ষিপ্ত রায়ে তারা সব আসামিকে খালাস দেন। কী কারণে খালাস দেওয়া হয়েছে তাও রায়ে উল্লেখ করে আদালত। এই টাস্কফোর্স ইন্টেলিজেন্স সেলে 261 দিন পর্যন্ত রাখা হয়েছে আসামিদের, ফলে তাদের কনফেশনের আইনগত কোনো মূল্য নাই। এই টিএফআই সেলে যাদেরকে রাখা হয়েছিল, টর্চার করা হয়েছে যাদের, তারা একজন বলেছে আরেকজনকে দেখেছে, শুনেছে, কিন্তু কি কথা হয়েছে, কি কনস্পিরেসি হয়েছে তার কোনো উত্তর দিতে পারে নাই। টর্চার করে, ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সকে ব্যবহার করে যাকে ইচ্ছা তাকে সাজা দেওয়ার যে নীতি, এই নীতি কোনো সরকারের আমলে কারো জন্যই প্রযোজ্য হওয়া উচিত নয়। 2008 সন থেকে আজকে 2024, এই 16 বছর যেই ট্রায়াল আমরা দেখলাম, যেহেতু আজকে শেষ রায় আমরা পেয়েছি এবং আশানুরূপ সমস্ত আসামিদেরকে মাননীয় আদালত খালাস করে দিয়েছেন, ইনক্লুডিং নন অ্যাপিলিং অ্যাকিউজড, অর্থাৎ তারেক রহমান সাহেব এবং যারা কাজী কায়কোবাদ এবং অন্যান্য যারা আপিল করতে পারেননি তাদেরকেও এটা উনি খালাস দিয়েছেন। আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ। রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলায় আসামিদের সম্পৃক্ত করা হয়েছিল, যা রায়ে প্রমাণ হয়েছে বলেও মনে করেন আসামিদের আইনজীবীরা। আওয়ামী লীগ সরকার এটাকে ব্যবহার করেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। তারা চেয়েছিল যে তারেক রহমানকে এই মামলা দিয়ে চিরজীবন তাকে বাইরে রাখবেন, এমনকি তাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলেন। রাজনৈতিকভাবে ঘায়েল করতে না পেরে মামলার আশ্রয় নিয়ে জনাব তারেক রহমান সাহেবের ইমেজকে দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশ্নবিদ্ধ করার জন্য ট্রায়ালটা কন্টিনিউ করেন। রায়ের প্রতিক্রিয়ায় আসামিদের স্বজনরা জানান, এত বছর তারা পারিবারিক, সামাজিক ও মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ন্যায় বিচার পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন তারা। এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে মামলাটি সম্পূর্ণ মিথ্যা ছিল, ভিত্তিহীন ছিল এবং আমরা ন্যায় বিচার পেয়েছি। এই মামলা হওয়ার পর থেকে আমার ভাই দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। এই রাজনীতির অবসান হওয়া উচিত। গত 21শে নভেম্বর এই মামলার শুনানি শেষ হলে রায়ের জন্য তা অপেক্ষমান ছিল। 2018 সালে তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল বিচারিক আদালত। 21শে আগস্ট গ্রেনেড হামলায় 24 জন নিহত হয়েছিলেন। এ ব্যাপারে রাষ্ট্র এবং আসামি পক্ষ কারোরই কোনো সন্দেহ নেই। তবে যে প্রক্রিয়ায় দ্বিতীয় দফায় চার্জশিট দেওয়া হয়েছিল এবং বিচারিক কার্যক্রম বিচারিক আদালতে হয়েছিল তা নিয়ে প্রশ্ন ছিল। শেষ পর্যন্ত এই প্রশ্নের সমাধান হলো হাইকোর্টে। হাইকোর্ট এই মামলায় সব আসামিকে খালাস দিয়েছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যারা নিহত হয়েছিলেন তাদের পরিবার কোন প্রক্রিয়ায় ন্যায় বিচার পেতে পারে? হাসান জাবেদ, এনটিভি নিউজ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় উচ্চ আদালত ন্যায় বিচার করেছে বলে মনে করছে বিএনপি। দলের সিনিয়র নেতারা বলেছেন, ফ্যাসিবাদী শাসনামলে রাজনৈতিক কারণে তারেক রহমান সহ বিএনপিকে জড়ানো হয়েছিল এই মামলায়। হামলার সাথে বিদেশি শক্তি জড়িত ছিল বলে অভিযোগ করেছেন তারা। আবির আহমেদের রিপোর্ট।
21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দেওয়ার পর রোববার দুপুরে লন্ডন থেকে বিবৃতি দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে তিনি বলেন, 21শে আগস্ট গ্রেনেড হামলার রায়ে আবারও প্রমাণিত হলো তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলাই ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। স্বাধীনতা ফোরাম আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। অন্তর্বর্তীকালীন সরকারকে অনেকে ভুল পথে নেয়ার চেষ্টা করলেও বিএনপি তাদের সঠিক পথে নেয়ার চেষ্টা করেছে বলে মন্তব্য করেন তিনি। 21শে আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল, সেই গ্রেনেড হামলায় কখনোই বিএনপি ইনভলভ ছিল না। দেশনেত্রী খালেদা জিয়া এবং আজকের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান ওনাকে ফাঁসাতে চেয়েছিল, এবং ফাঁসাতে চেয়েছিল না শুধু, একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে সাজানো একটি গল্প তৈরি করে সেই গল্পের উপরে ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল। আর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, আজকের রায়ের মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হলো। একটা সাপ্লিমেন্টারি চার্জশিটের মাধ্যমে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে 21শে আগস্ট গ্রেনেড হামলা মিথ্যা মামলায় জড়িয়ে তারা কি সাজা দিয়েছিল, আজকে কিছুক্ষণ আগে রায় বেরিয়েছে। হাইকোর্ট সেই সমস্ত রায় খারিজ করে দিয়েছে। অর্থাৎ আইন যখন তার নিজস্ব গতিতে চলে তখন সত্যিকার অর্থে মানুষ আইনের সেবা পায়। এছাড়া দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারের নামে অবিচার হয়েছে ফেসিবাদী শাসনামলে। এ সময় তিনি বলেন, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের এখতিয়ার সরকারের। কাহার আখাদ্যকে নিয়ে যেদিন তাকে তদন্তকারী অফিসার বানানো সেদিনই বোঝা গেছে যে সরকারের অশুভ একটি মনোভাব রয়েছে। তারা জনাব তারেক রহমানকে এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে জোর করে রাষ্ট্রশক্তি দিয়ে তারা সাজা দিবে, শাস্তি দিবে, এটাই ছিল তাদের উদ্দেশ্য। আমি বলবো যে ন্যায় বিচার হয়েছে। এদিকে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলীয় নেতাদের খালাস পাওয়ায় রাজধানীর বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। আবির আহমেদ, NTV নিউজ, ঢাকা। 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলার পর আলাদা 3টি মামলা হয়েছিল। এর মধ্যে প্রথম 7 বছরে তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয় মোট 6 বার। প্রথম তদন্ত হয় বিএনপি জামায়াত জোট সরকারের আমলে, কিন্তু কোনো প্রতিবেদন দাখিল হয়নি। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে অভিযোগপত্র দেয়া হয়। মুফতি হান্নান সহ 22 জনকে অভিযুক্ত করা হলেও গ্রেনেডের উৎস এবং মদতদাতাদের শনাক্ত করা যায়নি। পরবর্তীতে আওয়ামী লীগ শাসনামলে ওই মামলায় তারেক রহমান সহ 49 জনকে সাজা দেয়া হয়। আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। 2004 সালের 21শে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা হয়। এতে মৃত্যু হয় 24 জনের, আহত হন তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা সহ বহু নেতাকর্মী। পরদিন 22শে আগস্ট বিচারপতি জয়নুল আবেদিনকে চেয়ারম্যান করে 1 সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে সরকার। মাত্র 1 মাস 10 দিনের মাথায় 162 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিশন। এতে বলা হয়, ভয়াবহ ওই গ্রেনেড হামলায় একটি শক্তিশালী বিদেশি গোয়েন্দা সংস্থা জড়িত। অভিযানটি পরিচালনা করা হয় ভাড়া করা দুর্বৃত্তদের মাধ্যমে। 2005 সালের 9 জুন আটক করা হয় জজ মিয়াকে। পরে এ নিয়ে তীব্র সমালোচনা হয়, গণমাধ্যমে উঠে আসে জজ মিয়ার বিষয়টি পুলিশের সাজানো। দীর্ঘ তদন্ত শেষে 2008 সালের 11 জুন মুফতি হান্নান সহ 22 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন সিআইডির জ্যেষ্ঠ এএসপি ফজলুল কবির। আওয়ামী লীগ সরকার গঠনের পর 2009 সালের 3রা আগস্ট রাষ্ট্রপক্ষ মামলাটির অধিকতর তদন্তের আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। এরপর মামলাটির তদন্তের দায়িত্ব পান সিআইডির পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ, যিনি পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নেন। তিনি 2011 সালের 3রা জুলাই 30 জনের নাম উল্লেখ করে মোট 52 জনের নামে হত্যা এবং বিস্ফোরক আইনে 2টি অভিযোগপত্র দেন, যাদের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, জামায়াতের সেক্রেটারি জেনারেল এবং সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও জঙ্গি নেতা মুফতি আব্দুল হান্নান উল্লেখযোগ্য। আর
আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ, মুফতি হান্নান ও জেএমবি সদস্য শহীদুল আলম বিপুলের মৃত্যুদণ্ড অন্য মামলায় কার্যকর হওয়ায় মামলা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়, যার বিচার কাজ শুরু হয় 2012 সালের 28 মার্চ। আলোচিত এ মামলায় 511 সাক্ষীর মধ্যে 225 জন সাক্ষ্য গ্রহণ করা হয়। সাফাই সাক্ষ্য দেন আরও 20 জন। 2018 সালের 18 সেপ্টেম্বর উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হয় আর 10 অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক শাহেদুন নূর উদ্দিন রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং সাবেক শিল্প উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া আরও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন বিচারিক আদালত। 2022 সালে এই মামলায় ডেথ রেফারেন্স আসামিদের আপিল এবং জেল আপিলের শুনানি শুরু হয় হাইকোর্টের একটি বেঞ্চে। এরপর বেঞ্চ পুনর্গঠিত হয়। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সবশেষ গত 31 অক্টোবর এই মামলার শুনানি শুরু হয়। 21 নভেম্বর শুনানি শেষে তা রায়ের জন্য অপেক্ষমান রাখে আদালত। আর রোববার মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেওয়া হয়। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এবারে অন্য প্রসঙ্গ। মেগা প্রকল্প থেকে 1,92,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। কমিটির পক্ষ থেকে আজ এই প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে তুলে ধরা হয়। রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আমলারা মিলে একটি স্বৈরাচারী ব্যবস্থা গড়ে তুলেছিলেন বলেও জানিয়েছেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আর এই প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল উল্লেখ করে এগুলো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্য হবার উপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। নজরানা চৌধুরীর রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পরপরই বিগত 15 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে অর্থনৈতিক খাতে যে অনিয়ম দুর্নীতি হয়েছে তা বের করতে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করে। রোববার প্রধান উপদেষ্টার সাথে দেখা করে এই প্রতিবেদন তুলে দেন কমিটির প্রধান সহ বাকি সদস্যগণ। জানান, বিগত সরকারের আমলে অর্থনীতির বিভিন্ন সূচকের ক্ষেত্রে তথ্য বিকৃত করা হয়েছে। উন্নয়নের আকৃতি বলা হয়েছিল, সেটি যে কোনো দিক থেকে যে কতভাবে কৃত্রিম এবং সেই অর্থে উদ্দেশ্য প্রণোদিত ছিল, এইটি আমরা এই পুরো জিনিসটার ভিতর দেখেছি। কেন্দ্রায়িত স্বৈরাচারী সরকারের কাঠামো গড়ে উঠেছিল, যেটার সাথে যুক্ত হয়েছিলেন রাজনীতিবিদদের সাথে কিছু, একই সাথে আমাদের যারা আমলা আছেন তাদের একটা অংশ এবং ব্যবসায়ীদের একটা অংশ। এই ত্রিমুখী একটি সংশ্লেষ বাংলাদেশের অগ্রযাত্রাকে অনেক ক্ষেত্রে বন্ধ করে দিয়েছে, সংস্কারের পথকে আটকে দিয়েছে। কমিটির সদস্য ও অর্থনীতিবিদ অধ্যাপক মোস্তাফিজুর রহমান জানান, মেগা প্রকল্পগুলো থেকে বিভিন্ন কায়দায় বিদেশে অর্থ পাচার করা হয়েছে। এটার একটা বড় টাকা বাইরে চলে গেছে। আমরা একটা হিসাব করেছি যে এটা প্রায় $16 বিলিয়ন গড়ে এটা গিয়েছে। এই চক্র যদি আগে দেশে শ্যাডো ইকোনমিতে বিনিয়োগ করতো তাহলে এটা অবৈধ ছিল, কিন্তু অন্তত দেশে এই টাকাটা বিভিন্ন ভাবে খাটতো। এখন এটা বাইরে চলে যাচ্ছে, বিদেশ থেকে অর্থ পাচার করে টাকা ফেরত নিয়ে গেছে। আমরা কেন বিদেশ থেকে এই টাকা ফেরত আনতে পারবো না? সুতরাং সেটার দিকে আমার মনে হয় যে আমাদের সুনির্দিষ্ট পদক্ষেপ আমরা গ্রহণ করতে হবে। মাত্র 3 মাসের মধ্যে প্রতিবেদন উপস্থাপনের জন্য কমিটির সদস্যদের ধন্যবাদ দিয়ে প্রধান উপদেষ্টা এই প্রতিবেদনকে জাতির ঐতিহাসিক দলিল বলে উল্লেখ করেন। 3 মাসের মধ্যে সব রহস্য সামনে চলে আসে, এটি অবাক লাগে। এটা একটা ঐতিহাসিক দলিল, কি বলার জন্য এটা তো ঐতিহাসিক দলিল, শুধু যা ঘটেছে তা না, যা ঘটে নাই তার জন্য একটা ঐতিহাসিক দলিল, যা হবে নাই সেই জন্য এটা প্রতি স্তরে আমাদের পাঠ্য হওয়া উচিত, যে নিজেকে আবিষ্কার করার জন্য একটা কারণ। কেন আমরা এটা প্রকাশ করতে পারলাম না? তা শুধুমাত্র অতিরিক্ত বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতির মূল্যায়ন করছে না, একই সাথে বর্তমান সরকারের সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তার বৃদ্ধিও রচনা করেছে। বাংলাদেশের অর্থনীতি খুব একটা খারাপ অবস্থায় নেই উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, তারা রাজনৈতিক সরকারের জন্য একটি ভালো পদচিহ্ন রেখে যেতে চান। একটা পদচিহ্ন রেখে যাব, পলিটিক্যাল গভর্নমেন্ট যদি অনুসরণ করে। যদি অনুসরণ না করে, আমাদের সংস্কার যদি মানুষের জন্য সুবিধার জন্য হয়, মানুষই পরে ওকে টেনে তুলে বলবে যে তোমরা এটা করছো না কেন।
এটা আমরা সবার সাথে স্টেক হোল্ডার যদি কনভিন্স হয়, মানুষ যদি কনভিন্স হয়, যেই সরকারই আসুক না কেন ওটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে। আর্থিক ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা তুলে ধরে গভর্নর জানান, দুর্বল ব্যাংকগুলোকে রক্ষার দায়িত্ব তাদের নয়, তাদের লক্ষ্য গ্রাহকের স্বার্থ রক্ষা করা। উই আর টু সাপোর্ট অল দ্য ডিপোজিটার্স। আমাকে ব্যাংকাররা প্রশ্ন করছেন, আপনি কি ব্যাংক রক্ষা করবেন না? আমি বললাম যে ব্যাংক রক্ষা করার দায়িত্ব আমার নয়। ব্যাংক ক্যান বি মার্জ, ব্যাংক ক্যান বি লিকুইডেটেড, নিউ ইনভেস্টার্স ক্যান টেক ইট ওভার এন্ড সো অন সো ফোর্থ। সো ব্যাংকের রক্ষা না, আমি ডিপোজিটরকে অবশ্যই আমরা রক্ষা করব। প্রতি 6 মাসে দেশের আর্থিক খতিয়ান জাতির সামনে তুলে ধরার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। পরিকল্পিতভাবে বাংলাদেশকে নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে ভারতের গণমাধ্যমে। এতে দুদেশের সম্পর্কের জন্য ভালো নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সেন্টার ফর পলিসি ডায়ালগে 30 বছরের পথ চলা নিয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে পতিত আওয়ামী লীগ সরকারের সময় রক্তচক্ষু উপেক্ষা করে সিপিডি অর্থনীতি এগিয়ে নিতে যেই ভূমিকা পালন করেছে তার প্রশংসা করেন অর্থনীতিবিদরা। নাজিবুর রহমানের রিপোর্ট। রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডির 30 বছরের পথ চলা নিয়ে আয়োজিত এক আলোচনায় অংশ নেন দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ উন্নয়ন সহযোগীরা। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের উন্নয়নকে টেকসই করতে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে দেশের সংস্কার করতে হবে। হঠাৎ করে আমরা যদি মনে করলাম আমরা কয়জন মিলে যে এই রিফর্মগুলো দরকার দেশের জন্য, আগামী দিনের জন্য, তারপর থেকে বাংলাদেশ একদম সেট হয়ে গেল। তো এই ধরনের ধারণার মধ্যে যারা থাকে তাদের জন্য আমার মেসেজ, এই ধরনের চিন্তা করা হবে না, কারণ এই দায়িত্ব কেউ কাউকে দেয় নাই। বাংলাদেশের মানুষ একটা পলিটিক্যাল প্রসেসের মাধ্যমে যদি রিফর্ম গ্রহণ না করে, আমরা শুধু শুধু কিছু লোক বসে যদি মনে করি এইটাই বাংলাদেশের আগামী দিনের জন্য খুব ভালো কাজ হয়ে যাবে, আই এম সরি, এটা হয় না, এটা লাস্ট করে না, এটা সাস্টেইনেবল হয় না। পরে অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সিপিডির ভূমিকার প্রশংসা করেন, সমালোচনা করেন বাংলাদেশকে নিয়ে ভারতীয় গণমাধ্যমের ভূমিকার। গত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশকে নিয়ে বিশ্বজুড়ে মিডিয়াতে প্রোপাগান্ডামূলক খবর ছড়ানো হচ্ছে, বিশেষত ভারতের মিডিয়াগুলোতে, যা পুরোপুরি পরিকল্পিত, যেখানে দেখানো হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে। আদতে এসবের ফলে দুই দেশের সম্পর্কই খারাপ হচ্ছে। To prove that Bangladesh is going to become some sort of a state where the minorities are oppressed. 5 আগস্টের পর দেশে যে অস্থিরতা তৈরি হয়েছিল তা অনেকটাই উন্নতি হয়েছে বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। আমলারাই আমলাদের বেশি ক্ষতি করেছেন উল্লেখ করে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুইদ চৌধুরী বলেছেন, প্রশাসনকে রাজনীতির বাইরে রাখতে কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করা হবে। দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের 13তম বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আর দুর্নীতি দূর করতে এবং মানুষের চাওয়া অনুযায়ী পরিবর্তন আনতে প্রস্তাবনা দেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। দুর্নীতি অনিয়ম দূর করে জনগণের প্রত্যাশা অনুযায়ী আমলাতন্ত্রকে সাজাতে 2 মাস আগে জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ে 13তম বৈঠক শেষে কমিশনের প্রধান জানান, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের রাজনৈতিক আবহের বাইরে রাখতে সুপারিশ করা হবে। কাঠামোগত পরিবর্তনের জন্য সুপারিশ করব, যাতে করে এই ধরনের আবহাওয়ার সৃষ্টি না হয়। তারপরেও থেকে যায় যে যত চেষ্টাই করি না কেন আমি, কিছু লোক থাকবে তারা চাবে। সেই জন্য এই যে উপরের দিকে যে সংবিধানের সংস্কারের কথা বলা হচ্ছে, নির্বাচনের সংস্কারের কথা বলা হচ্ছে, এইগুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা বলি কাক কাকের মাংস খায় না, আমলাদের উপরে সবচেয়ে বেশি জুলুম আমলারা করে। আর এতদিনের অনিয়মের পেছনে দোষ সরকারি কর্মকর্তাদেরও আছে উল্লেখ করে প্রশাসন থেকে দুর্নীতি দূর করার প্রস্তাবনা দেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। নেতিবাচক হওয়ায় সুপারিশ করা হবে ক্যাডার শব্দটি বাদ দেবারও। ক্যাডার শব্দটা বাদ দিয়ে যার যে সার্ভিস, সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল সার্ভিস হেলথ, সিভিল সার্ভিস এগ্রিকালচার লাইক দিস,
এটা একটা আমাদের বড় সংস্কার। আমি মনে করি এটাতে অনেকের মেন্টাল স্যাটিসফ্যাকশন হবে। এসি ল্যান্ড অফিস সম্পর্কে বাজে ধারণা, রেজিস্ট্রি অফিস সম্পর্কে খুবই বাজে ধারণা, এবং রেজিস্ট্রি অফিসের করাপশনটা এমন লেভেল, কোনো অভিযোগ নাই। এই আমাদের দোষটা কিন্তু সরকারি কর্মকর্তাদেরই বেশি। আমরা যদি শুধু রাজনৈতিক নেতৃত্বের বলছি, আমরাই তো টিকে রেখেছিলাম এই সরকার। আমি তো ছিলাম না, স্যার ছিলেন না, অনেকেই ছিলেন না, কিন্তু আমাদের মতো কর্মকর্তারাই তো টিকে রেখেছে। তখন এক সুর, হঠাৎ করে 5ই আগস্ট আর 8ই আগস্ট পরে আরেক সুর। মানুষ পরিবর্তন চায় এবং পরিবর্তনের জন্যই এই পরিবর্তিত সরকার এসেছে। এদিকে জনপ্রশাসন সচিবের সাথে বৈঠকে পদোন্নতি, বেতন বৈষম্য দূর করা সহ 9 দফা দাবি বিবেচনার আশ্বাস দেয় 4 ডিসেম্বর মহাসমাবেশের কর্মসূচি প্রত্যাহার করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। রকনউদ্দিন, এন্ড নিউজ, ঢাকা। নতুন করে 22,000 কোটি টাকা ছাপানোর পরও মূল্যস্ফীতিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। টাকাটা আসলে কিভাবে নিয়েছে এবং কোন মেথডে এই টাকাটা বাইরে চলে গেছে, এটার একটা সুস্পষ্ট একটা ন্যারেটিভ থাকবে সেখানে। 22,500 কোটি টাকা হয়েছে, এটা কিছু ব্যাংককে সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু এটা একটা হচ্ছে যে আপনার একটা চৌবাচ্চার পানির মতো টাকাটা। হ্যাঁ, একদিক দিয়ে পানি আসছে টাকাটা, আর একদিক দিয়ে ওইটা বেরিয়ে যাচ্ছে, ফলে পানিতে টাকা যেটা আছে মার্কেটে সেটা কিন্তু সমান থাকছে, মানে পানি কিন্তু একই থাকছে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, সামনের কঠিন সময় পার করে দেশ ও জাতিকে সেনাবাহিনী নিরাপদ জায়গায় নিয়ে যেতে চায়। দেশের ক্রান্তিকালে দিনরাত সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় পরিশ্রম করে যাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি। রোববার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে। দেশ ও জাতি গঠনের বিভিন্ন কাজে সেনা সদস্যরা নিয়োজিত আছেন বলেও জানিয়েছেন তিনি। আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আমাদের সম্মানিত করেছেন, আপনারা আমাদের দোয়া করবেন যেন আমরা ভবিষ্যৎ সময়ে, সামনে আরো সময় আছে, একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের, এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায়, একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি, সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নানান ষড়যন্ত্রের মধ্যে পড়ে থাকা দেশ বাঁচাতে এখন দল মত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সকালে খুলনার ইস্টার্ন জুট মিল শ্রমিক ময়দানে আয়োজিত জামায়াতের কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগের মতের বাইরে গেলে জনগণকে গুম, খুন, নির্যাতন ও জেল দেয়া হতো। জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি ও কারাদণ্ড দিয়ে তারা এই রাজনৈতিক দলকে ধ্বংস করতে চেয়েছিল বলেও জানিয়েছেন তিনি। বাংলাদেশ সকল দেশকে বন্ধু হিসেবে দেখতে চায়, প্রভু হিসেবে নয় উল্লেখ করেন জামায়াতে আমির। বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। এরপর তিনি নড়াইল সদরের মালিবাগ মোড়ে পথসভায় বক্তব্য রাখেন। পরে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনেও বক্তব্য রাখেন। দেশ এখনো পুরা মুক্ত হয়নি, সমাজে হাজার জাতের জঞ্জাল এখনো রয়ে গেছে। ওই জঞ্জাল আমাদেরকে পরিচ্ছন্ন করে ফেলতে হবে ইনশাআল্লাহ। সকলে মিলে, প্রিয় দেশ আমাদের, সকলের হাত এক মোহনায় মিলিত হয়ে ঐক্যবদ্ধভাবে আমরা এই জাতিকে গড়তে চাই ইনশাআল্লাহ। এই জন্য জাতীয় স্বার্থে, সকল জাতীয় ইস্যুতে আমরা জনগণের ঐক্য চাই। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, তরুণ প্রজন্ম 2024 গণঅভ্যুত্থানে যে স্পিরিট নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, সে স্পিরিট জাগিয়ে রাখতে দেশের বিভিন্ন এলাকায় কাজ করছেন তারা। দুপুরে পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে মত বিনিময়ে এসব কথা বলেন তিনি। সার্জিস আলম বলেন, বিভিন্ন এলাকার স্কুল কলেজের শিক্ষার্থী সহ শিক্ষকদের সাথে পরিচিত হচ্ছেন তারা। স্কুল কলেজের সমস্যাগুলো তাদের জানা এবং সম্ভব হলে সহযোগিতা করার কাজ করবে তার সংগঠন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের করা নাইকো দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন আগামী 6 জানুয়ারি ধার্য করা হয়েছে। সকালে ঢাকার বিশেষ জজ আদালতে মামলার সাক্ষ্য গ্রহণ শেষে পরবর্তী তারিখ নির্ধারণ করেন বিচারক। এ পর্যন্ত 28 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আদালতে খালেদা জিয়ার আইনজীবীরা জানিয়েছেন ১/11 সরকার ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দিয়েছিল। 2007 সালে খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় খালাস পেয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। রোববার ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ মঞ্জুরুল হোসেন এই রায় ঘোষণা করেন। এ সময় খন্দকার মোশাররফ আদালতে উপস্থিত ছিলেন। পরে তিনি বলেন, হয়রানির উদ্দেশ্যেই এই মামলা করা হয়েছিল। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে 2008 সালে খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। সংবাদ মাধ্যমে লিঙ্গীয় সমতা বাস্তবায়নে অঙ্গীকার সনদ গ্রহণ করেছে 20টি গণমাধ্যম। রাজধানীর কারওয়ান বাজারে ডেইলি স্টার ভবনে এমআরডিআই আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন সাংবাদিক, শিক্ষক, এনজিও কর্মী সহ বিভিন্ন দেশের প্রতিনিধিগণ। বক্তারা বলেন, পেশাগত আর্থিক অনিশ্চয়তার জন্য নারীরা সংবাদ মাধ্যমে কাজ করতে আগ্রহী হচ্ছে না। বেতন বৃদ্ধি এবং ন্যায্য নীতিমালার মাধ্যমে এই অবস্থার পরিবর্তন সম্ভব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত সুইডিশ হাই কমিশনার নিকোলাস উইক্স। এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফায় কমানো হয়েছে। 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1481 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 1,37,227 টাকা। 2 ডিসেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজস। রোববার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মূল্য নির্ধারণ এবং মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 1,37,227 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 1,30,998 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 1,12,289 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ 92,133 টাকায় বিক্রি করা হবে। এরই সাথে খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাস, স্বজনদের সন্তোষ, বিএনপির আনন্দ র্যালি। শেখ হাসিনার আমলে বছরে গড়ে 16 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে, শ্বেতপত্র কমিটির প্রতিবেদন পেশ। বাংলাদেশ নিয়ে ভারত সহ বিশ্বজুড়ে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে, পররাষ্ট্র উপদেষ্টা। প্রশাসনকে রাজনীতি ও দুর্নীতিমুক্ত করার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন, বাদ যাবে ক্যাডার শব্দটি। এই ছিল এনটিভির রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।